মাধ্যমিক ছাত্রছাত্রীরা মাধ্যমিক 2025 রায় ও মার্টিন সায়েন্টিফিক সাজেশন থেকে ভৌত বিজ্ঞানের আলো অধ্যায়ের একটি নতুন পর্ব আমরা আলোচনা করছি। গোলীয় দর্পণে আলোর প্রতিফলন সম্পর্কে এইখান থেকে যে সমস্ত প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ আছে সেইগুলো আমরা জেনে নেব। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে। তো আমরা একটি পিডিএফ পেড গ্রুপ চালু করেছি তোমাদের সুবিধার্থে। এবিটিএ এবং পর্ষদের টেস্ট পেপারের যেটা আগামী দিনে তোমাদের মাধ্যমিকের ক্ষেত্রে বেরোবে তা সমস্ত পিডিএফ আকারে তোমাদের দেওয়া হবে, প্রত্যেকটা সেটের প্রত্যেকটা প্রশ্ন। তো সেই জন্য তোমরা যদি জয়েন হতে চাও আমাদের পিডিএফ পেড গ্রুপে, আমাদের দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার দুটো আছে এই দুটো নাম্বারের সঙ্গে যোগাযোগ করে নেবে, ঠিক আছে? তো প্রথমে বহুবিকল্পী যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে, একের দাগের প্রশ্ন, কোনো অবতল দর্পণে প্রতিফলিত রশ্মি অভিলম্বের সঙ্গে যদি 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে তাহলে আপাতন কোণের মান কত হবে? আপাতন কোণের মান হয়ে যাবে 45 ডিগ্রি, অর্থাৎ ডি অপশানটি আমাদের কারেক্ট হয়ে যাবে। 2, একটি অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ 20 সেন্টিমিটার হলে দর্পণটির ফোকাস দৈর্ঘ্য কত হবে? তো দর্পণের ফোকাস দৈর্ঘ্য 10 সেন্টিমিটার হবে, অর্থাৎ সি অপশানটি কারেক্ট হবে। কারণ আমরা জানি আর সমান অর্থাৎ বক্রতা ব্যাসার্ধ সমান 2 ইন্টু ফোকাস দৈর্ঘ্য, ঠিক আছে? তাহলে এইখানে আমরা এফ সমান বের করতে পারি r/2। আর যদি দেওয়া থাকে এখানে তোমার যে 20, তাহলে 20/2, সেইখান থেকে আমরা পেয়ে যাব 10 সেন্টিমিটার, অর্থাৎ আমাদের এখানে সি অপশানটি কারেক্ট হয়ে যাবে। এরপর আসছি অথবাটা। দেখো, গোলীয় দর্পণের বক্রতা ব্যাসার্ধ আর এবং ফোকাস দৈর্ঘ্য এফ হলে এদের মধ্যে সম্পর্কটা কি হবে? এখানে যে সম্পর্কটা রয়েছে এফ সমান r/2, অর্থাৎ আমরা এখানে বলতে পারি 2f সমান r। ক্লিয়ার? তারপরে যে প্রশ্নটি রয়েছে, দন্ত চিকিৎসায় ব্যবহৃত হয় অবতল দর্পণ, সি অপশানটি কারেক্ট হবে। 4, একটি বিন্দু আলোক উৎস একটি অবতল দর্পণের বক্রতা কেন্দ্রে স্থাপিত হলো। এই উৎস থেকে দর্পণে আপতিত এবং দর্পণ থেকে প্রতিফলিত রশ্মির মধ্যে চ্যুতিকোণ কত হবে? তো এখানে চ্যুতিকোণ হবে 180 ডিগ্রি, বি অপশানটি আমাদের এখানে কারেক্ট হয়ে যাবে। 5, এফ ফোকাস দৈর্ঘ্য বিশিষ্ট অবতল দর্পণে কোথায় বস্তু রাখলে প্রতিবিম্ব বস্তুর অবস্থানেই তৈরি হবে, অর্থাৎ যেখানে বস্তু রয়েছে সেখানেই তৈরি হবে। তাহলে সেই ক্ষেত্রে হয়ে যাবে 2f দূরত্বে, অর্থাৎ দ্বিগুণ ফোকাস দূরত্বে রাখলে। তারপর 6, যে কোন দর্পণের দৃষ্টিক্ষেত্র সর্বাধিক হবে? এখানে উত্তল দর্পণের দৃষ্টিক্ষেত্র সর্বাধিক হয়। অনুরূপ প্রশ্ন, গাড়িতে উত্তল দর্পণ ব্যবহার করা হয়। তো গাড়িতে উত্তল দর্পণ মেনলি ব্যবহার করা হয় দৃষ্টিক্ষেত্রে বাড়ানোর জন্য, অর্থাৎ এ অপশানটি আমাদের এখানে কারেক্ট হয়ে যাবে। এরপর আসছি 7এর দাগের যে প্রশ্নটা রয়েছে, অবতল দর্পণের ফোকাস ও বক্রতা কেন্দ্রের মধ্যে বস্তু রাখলে প্রতিবিম্বটি কীরূপ হবে? সৎ হবে এবং বিবর্ধিত হবে, অর্থাৎ এ অপশানটি আমাদের এখানে কারেক্ট হয়ে যাবে। অনুরূপ প্রশ্ন, একটি অবতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য এবং বক্রতা ব্যাসার্ধ একটি বস্তুকে দর্পণ থেকে ভি দূরত্বে বা ইউ দূরত্বে রাখলে একটি বৃহত্তর এবং অবশিষ্ট প্রতিবিম্ব গঠিত হয় যদি সেই ক্ষেত্রে তোমার বস্তুর যে দূরত্ব সেটা ফোকাস দৈর্ঘ্যের থেকে বেশি এবং বক্রতা কেন্দ্রের থেকে যদি ছোট হয়। এরপর আসছে দেখো 8, বক্রতা বৃদ্ধিতে গোলীয় দর্পণের ফোকাস দৈর্ঘ্য যে কিরূপ পরিবর্তিত হয়? বাড়বে, কারণ যে এখানে বক্রতা যে ব্যাসার্ধ আর প্রপোর্শনাল এফ। তারপরে যে প্রশ্নটি রয়েছে, একটি উত্তল বা অবতল দর্পণের বক্রতা কেন্দ্রীয় রশ্মি দর্পণ দ্বারা প্রতিফলিত পর তা কিন্তু একই পথে ফিরে যাবে। তারপরে হচ্ছে 10এর দাগের যে প্রশ্নটি রয়েছে, 10 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্য বিশিষ্ট অবতল দর্পণের সামনে কত দূরে বস্তু রাখলে প্রতিবিম্বের রৈখিক বিবর্ধন 1 হবে? তা হচ্ছে 20 সেন্টিমিটার দূরে। তো আমরা জানি বিবর্ধন সমান রৈখিক বিবর্ধন এম সমান ভি/ইউ, ঠিক আছে? প্রতিবিম্বের দূরত্ব বাই বস্তুর দূরত্ব। তাহলে রৈখিক বিবর্ধন 1 হওয়া মানে কি? এখানে বস্তুর দূরত্ব এবং প্রতিবিম্বের দূরত্ব সমান হবে।
অতএব এখানে ফোকাস দৈর্ঘ্য যদি 20 সেন্টিমিটার হয় তাহলে বস্তুর দূরত্ব হয়ে যাবে 2f, অর্থাৎ এখানে হয়ে যাবে 20 সেন্টিমিটার। এরপর 11 দেখে কোনো সমতল দর্পণে তোমার দিকে যদি 20 সেন্টিমিটার পার সেকেন্ড বেগে এগিয়ে আসে তাহলে প্রতিবিম্ব বেগ কত হবে? প্রতিবিম্বের বেগ হয়ে যাবে 2v, অর্থাৎ v যদি দেওয়া থাকে তোমাদের 20 তাহলে এখানে উত্তর হয়ে যাবে 2 × 20 অর্থাৎ 40 সেন্টিমিটার পার সেকেন্ড। তো এই অপশানটা এখানে হবে না, এখানে সঠিক উত্তর হবে যে সি অপশানটি। তোমরা ক্লাস 8-এ দেখবে আলো অধ্যায়টা রয়েছে, ঠিক আছে, যে তোমার দর্পণ থেকে বস্তুর বেগ, দর্পণের দিকে যদি বস্তুর বেগ ভি হয় তাহলে সেই ক্ষেত্রে প্রতিবিম্ব কত বেগে আসবে? সেটা 2v বেগে আসবে, ঠিক আছে। এরপরে আসছি দেখো 12 দাগে যে প্রশ্নটি রয়েছে, বস্তু অপেক্ষা বৃহত্তর অসৎ বিম্ব তৈরি করতে প্রয়োজন হয় অবতল দর্পণ, অর্থাৎ বি অপশানটি আমাদের কারেক্ট হয়ে যাবে। আমাদের পিডিএফ পেড গ্রুপের জন্য আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নেবে, ওকে। এরপর আসছি দেখো যে 13, উত্তল দর্পণে সমান্তরাল আলোকরশ্মি আপতিত হলে প্রতিফলিত রশ্মিগুচ্ছ কী হবে? অপসারী হবে, অর্থাৎ এই অপশানটি আমাদের কারেক্ট হবে। অনুরূপ প্রশ্নটা দেখো, অবতল দর্পণে প্রতিফলিত রশ্মিগুচ্ছ কী হয়? অভিসারী হবে, উত্তল দর্পণের ক্ষেত্রে অপসারী হবে। এরপর যে 14, চকচকে স্টিলের বাটির ভেতরের পৃষ্ঠের আচরণ কি হবে? তা হবে অবতল দর্পণের মতো, অর্থাৎ বি অপশানটি আমাদের এখানে কারেক্ট হবে। 15, অবতল দর্পণের মেরু এবং মুখ্য ফোকাসের মধ্যে কোনো বস্তু থাকলে প্রতিবিম্বটি কি হবে? অসৎ হবে এবং বিবর্জিত হবে, অর্থাৎ ডি অপশানটি আমাদের কারেক্ট হয়ে যাবে। এরপর 16, উত্তল দর্পণের বক্রতা কেন্দ্র প্রতিফলক যে তলের কোথায় থাকে? প্রতিফলক তলের পেছনে থাকবে, বি অপশানটি আমাদের এখানে কারেক্ট হবে। 17, বস্তু অপেক্ষা ছোট অসৎ বিম্ব গঠিত হয়, তা হবে উত্তল দর্পণের ক্ষেত্রে। এরপরে আসছি দেখো 18 যে প্রশ্নটি রয়েছে, একটি অবতল দর্পণের মেরু ও ফোকাসের মাঝখানে একটি বস্তু রাখলে রৈখিক বিবর্ধন কত হবে? রৈখিক বিবর্ধন হবে 1। সিনেমার পর্দা উৎপন্ন প্রতিবিম্বটি হবে অসৎ এবং সমশীর্ষ। তারপর আসছে 20, গলীয় দর্পণের মুখ্য ফোকাসের সংখ্যা, গলীয় দর্পণের মুখ্য ফোকাসের সংখ্যা হবে 1টি। এই ছিল আমাদের বহুবিকল্পী প্রশ্ন। এবারে আমরা চলে যাব অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নে। প্রথম প্রশ্ন, উত্তল দর্পণের একটি ব্যবহার লিখো। উত্তল দর্পণের ব্যবহার হচ্ছে গাড়ির ভিউ ফাউন্ডার হিসেবে ব্যবহার করা হয়। অবতল দর্পণের প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল কোনো রশ্মি অবতল দর্পণের দ্বারা প্রতিফলনের পর কোন পথে যাবে? ফোকাস বিন্দু দিয়ে চলে যাবে। 3, একটি আলোকরশ্মি অবতল দর্পণের বক্রতা কেন্দ্র অথবা প্রথম অক্ষ দিয়ে গেলে আপাতন কোণ কত হবে? আপাতন কোণ 0 হয়ে যাবে। মোটর গাড়ির ভিউ ফাউন্ডারে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়? উত্তল দর্পণ ব্যবহার করা হয়। অথবাটা দেখো, গাড়ির যে রিয়ার ভিউ মিরর বা লুকিং গ্লাস হিসেবে কোন দর্পণ ব্যবহার করা হয়? উত্তল দর্পণ ব্যবহার করা হয়। এরপর 5 দাগে যে প্রশ্নটি রয়েছে, গলীয় দর্পণ উত্তল অথবা অবতল যে কোনো একটা কে জলে ডোবালে যে ফোকাস দৈর্ঘ্যের কিরূপ পরিবর্তন হয়? ফোকাস দৈর্ঘ্যের কিন্তু কোনো পরিবর্তন হয় না, অপরিবর্তিত থাকে। কারণটা কি? গলীয় দর্পণের যে আলোর প্রতিফলন এবং তোমার প্রতিফলন সংক্রান্ত যে সূত্রগুলো মাধ্যমের প্রকৃতির ওপর নির্ভর করে না, যে তাই যে তাই ফোকাস দৈর্ঘ্য, এটা ফোকাস হবে, ফোকাস দৈর্ঘ্য অপরিবর্তিত থাকবে। অথবাটা দেখো, 1, এফ ফোকাস দৈর্ঘ্যের একটি অবতল দর্পণকে জলে নিমজ্জিত করলে দর্পণের ফোকাস দৈর্ঘ্য কত হবে? দর্পণের ফোকাস দৈর্ঘ্য অপরিবর্তিত থাকে, অর্থাৎ দর্পণের ফোকাস দৈর্ঘ্য এফই হবে। দ্বিতীয়ত হচ্ছে, গলীয় দর্পণের যে আপতিত আলোর যে তরঙ্গ দৈর্ঘ্য পরিবর্তিত হলে দর্পণের ফোকাস দূরত্বের কি পরিবর্তন হয়? যে পরিবর্তন হয় না, যে কোনো পরিবর্তনই হবে না। 6, সমতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য কত? অথবা সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ কত হবে? সমতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য হবে অসীম এবং বক্রতা ব্যাসার্ধ হবে অসীম।
এরপর 7-এর দাগে যে প্রশ্নটি রয়েছে, দাড়ি কামানোর জন্য কোন ধরনের দর্পণ যে সেভিং মিরর রূপে ব্যবহার করা হয়? অবতল দর্পণ ব্যবহার করা হয়। স্ট্রিট ল্যাম্পে প্রতিফলক হিসেবে কী ধরনের দর্পণ ব্যবহার করা হয়? অবতল দর্পণ। উত্তল দর্পণ সর্বদা কী ধরনের প্রতিবিম্ব গঠন করবে? উত্তল দর্পণ সর্বদা বস্তুর চেয়ে ছোট প্রতিবিম্ব গঠিত হয়। অনুরূপ প্রশ্নটা দেখো, কোনো গলীয় দর্পণে বর্ধিত প্রতিবিম্ব কখন সৃষ্টি হয় না? কোনোদিনই সৃষ্টি হবে না বা কখনোই সৃষ্টি হবে না উত্তল গলীয় দর্পণের ক্ষেত্রে। রৈখিক বিবর্ধনের মান কত হলে বস্তু এবং প্রতিবিম্বের দূরত্ব সমান হবে? তা হবে 1। সমশীর্ষ এবং সমান আকারে প্রতিবিম্ব যে কোন দর্পণে গঠিত হয়? সমতল দর্পণের যে ক্ষেত্রে। অবতল দর্পণে কখন সমশীর্ষ প্রতিবিম্ব গঠিত হবে? যখন বস্তুর ফোকাস এবং মেরুর মধ্যে অবস্থান করবে। এরপর অথবা যে প্রশ্নটি রয়েছে দেখো, অবতল দর্পণের সামনে বস্তু কোথায় অবস্থান হলে প্রতিবিম্ব অসৎ হবে? বস্তুর ফোকাস এবং মেরুর মধ্যে অবস্থান করতে হবে। 13, একটি দর্পণের যে সামনে যে কোনো অবস্থানে বস্তুকে রাখলে সব ক্ষেত্রে রৈখিক বিবর্ধনের মান 1 হবে। দর্পণের প্রকৃতি কীরূপ হবে? দর্পণটি সমতল এবং দর্পণ হবে সমতল প্রকৃতির। সার্চ লাইট বা টর্চ লাইটে কোন ধরনের গলীয় দর্পণের প্রতিফলক হিসেবে ব্যবহার করা হয়? অবতল দর্পণ। উত্তল বা অবতল দর্পণে ফোকাসে বস্তু রাখলে প্রতিবিম্ব গঠিত হয়, প্রতিবিম্ব অসীমে গঠিত হবে। গলীয় দর্পণের গৌণ ফোকাস বিন্দুর সংখ্যা কটি? একটিই হবে। রৈখিক বিবর্ধনের একক কি? রৈখিক বিবর্ধনের কোনো একক নেই, এককবিহীন ভৌত রাশি। এরপর 18টা দেখো, টর্চে ব্যবহৃত অবতল প্রতিফলকের সাপেক্ষে বাল্বটিকে কোথায় রাখা হয়? টর্চের ব্যবহৃত অবতল প্রতিফলকের সাপেক্ষে বাল্বটিকে প্রতিফলকের ফোকাস বিন্দুতে রাখা হয়। এতে প্রতিফলক থেকে আলোক রশ্মিগুলি সমান্তরাল সামনে ছড়িয়ে পড়ে। অথবাটা দেখো, গাড়ির হেডলাইটে যে ল্যাম্পটিকে অবতল দর্পণে কোথায় রাখা হয়? গাড়ির হেডলাইটের ল্যাম্প অবতল দর্পণের ফোকাস বিন্দুতে বাল্বটিকে স্থাপন করা হয়, যাতে আলো সোজা এবং দীর্ঘ দূরবর্তী স্থান পর্যন্ত যেতে পারে। জ্যোতির্বিজ্ঞানের গবেষণায় ব্যবহৃত দূরবীন যন্ত্র কী ধরনের দর্পণ ব্যবহার করা হয়? এই ক্ষেত্রেও কিন্তু ব্যবহার করা হয় অবতল দর্পণ। যে এটি দূরের বস্তু থেকে আসা আলোক রশ্মি যে সংগ্রহ করে ফোকাসে নিয়ে আসে, যা স্পষ্ট দেখা যায়। এরপরে দেখো, অথবা অনুবীক্ষণ যন্ত্র বা প্রতিফলক টেলিস্কোপ কোন দর্পণ ব্যবহৃত হয়? এখানে হবে অবতল দর্পণ। সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ অবতল দর্পণে প্রতিফলিত হয়ে কোথায় মিলিত হয়? মুখ্য ফোকাসে মিলিত হবে। এরপর 21-এর দাগে যে প্রশ্নটি রয়েছে, কি অবস্থায় বা কোন শর্তে উত্তল দর্পণ সদ্বিম্ব গঠন করবে? বস্তু অসীমে যদি রাখা হয় সেই ক্ষেত্রে সদ্বিম্ব গঠিত হবে। এরপরে আসছি দেখো 22-এর দাগের প্রশ্নটি, আলো বিক্ষিপ্ত প্রতিফলন একটি ব্যবহারিক প্রয়োগ, উদাহরণ দাও। সিনেমার পর্দা। এরপর আমরা সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন 2 মার্কে চলে যাব। তো প্রথমে যে প্রশ্নটি রয়েছে, প্রতিবিম্ব রৈখিক বিবর্ধন কাকে বলে? রৈখিক বিবর্ধন প্রতিফলন বা প্রতিসরণের দরুন সৃষ্ট কোনো বস্তু প্রতিবিম্বের দৈর্ঘ্য এবং বস্তুর দৈর্ঘ্যের অনুপাতকে বা প্রতিবিম্বের দূরত্ব বস্তুর দূরত্বের অনুপাতকে প্রতিবিম্বের রৈখিক বিবর্ধন বলা হয়, যাকে আমরা এম দ্বারা ডিনোট করি। অর্থাৎ এম সমান বলতে পারি প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য, বা প্রতিবিম্বের দূরত্ব দর্পণ থেকে বা বস্তুর দূরত্ব দর্পণ থেকে, দুটোর অনুপাত। এরপর আসছি, অসীমে অবস্থিত কোনো বিস্তৃত বস্তুর অবতল দর্পণ কর্তৃক গঠিত প্রতিবিম্ব দর্পণের সামনে কোথায় গঠিত হবে? প্রতিবিম্বটির বৈশিষ্ট্য। অবতল দর্পণের ক্ষেত্রে অসীমে অবস্থিত কোনো বিস্তৃত বস্তুর প্রতিবিম্ব দর্পণে ফোকাসে গঠিত হয় এবং প্রতিবিম্বটি সৎ এবং অবশীর্ষ হয়। এরপর আসছি, গলীয় দর্পণের মেরু বলতে কি বোঝো? তো এইখানে মেরু বলতে দেখো, গলীয় দর্পণের মেরু বলতে এই যে পি বিন্দুটাকে আমরা মেরু বলবো, এই পি বিন্দুটাকে আমরা মেরু বলি। ঠিক আছে, এইখানে যে চিত্র দেওয়া আছে এই চিত্রে পি বিন্দুটাকে আমরা মেরু বলবো, এমটাকে উমেশ বলবো, এবং যে পি সিটাকে বলবো বক্রতা ব্যাসার্ধ।
এরপরে আসছি দেখো 4, যে কোনো দর্পণে বস্তুর যে দৈর্ঘ্যের তুলনায় ছোট দৈর্ঘ্যের অসৎ প্রতিবিম্ব গঠিত হতে পারে কি, ব্যাখ্যা করো। উত্তল দর্পণের ক্ষেত্রে বস্তুর দৈর্ঘ্যের তুলনায় ছোট দৈর্ঘ্যের অসৎ প্রতিবিম্ব গঠিত হতে পারে। উত্তল দর্পণে সব সময় বস্তুর একটি অসৎ প্রতিবিম্ব গঠিত হয়। যেহেতু উত্তল দর্পণ বক্র যে হয়ে থাকে এবং আলো যে দূরে প্রতিফলিত করে, প্রতিবিম্বটি সবসময় ছোট এবং বস্তুর পেছনের দিকে দেখা যায়। উদাহরণস্বরূপ যদি আমরা দেখি, গাড়ির যে সাইড মিরর হিসেবে ব্যবহৃত উত্তল দর্পণ গাড়ি বা কোনো বস্তু বাস্তবের তুলনায় ছোট আকারে দেখা যায়। এরপরে 5-এর দাগে যে প্রশ্নটি রয়েছে দেখো, একটি অবতল দর্পণে কোনো বস্তুর প্রতিবিম্ব গঠন করলো। এই অবস্থায় বস্তু এবং দর্পণে উভয়কে জলে ডোবানো হলে প্রতিবিম্বে অবস্থানের যে কোনো পরিবর্তন হবে কি? তো উত্তরটা লিখে দাও। একটি অবতল দর্পণে কোনো বস্তুর প্রতিবিম্ব গঠন যদি করে, এই অবস্থায় বস্তু এবং দর্পণ উভয় জলে ডোবানো হলে প্রতিবিম্বের অবস্থান কোনো পরিবর্তন হয় না, পরিবর্তন হবে না। গলীয় দর্পণে আলোর প্রতিফলন হয় এবং আলো প্রতিফলিত সংক্রান্ত সূত্রাবলীর মাধ্যমের প্রকৃতির ওপর নির্ভর করে না। তাই যে গলীয় দর্পণে জলে যদি নিমজ্জিত করি তাহলে ফোকাস দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হয় না, তাই এখানে কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে। তারপর পেছনের গাড়ি দেখতে স্কুটার বা বাসে যে আয়না থাকে তা সমতল না করে উত্তল রাখা হয়, এর কারণটা কি? মোটর সাইকেল বা বাস, লরি ইত্যাদি গাড়িতে ভিউ ফাউন্ডার হিসেবে উত্তল দর্পণ ব্যবহার করা হয়। উত্তল দর্পণের সামনে যে থাকা কোনো বস্তু সর্বদাই খর্বাকার অসৎবিম্ব গঠন করে, ফলে গাড়ির চালক তার পেছনে অনেক দূরে কোনো গাড়ি বা বস্তু বা ব্যক্তি খর্বাকার অসৎবিম্ব দর্পণে যে পেতে পারে এবং অল্প জায়গার মধ্যে অনেকটা বেশি পরিমাণ তোমার হচ্ছে গাড়ি বা ব্যক্তিকে দেখতে পায়। ফলে কি হয়, গাড়ি চালানোর কোনো দুর্ঘটনা যদি ঘটার প্রবণতা থাকে সেটা কমে যাবে। ঠিক আছে। এরপরে আসছি দেখো 7-এর দাগে যেটা, কোনো বস্তুর প্রতিবিম্বের রৈখিক বিবর্ধন 2.5 বলতে কি বোঝায়? কোনো বস্তুর রৈখিক প্রতিবিম্ব 2.5 বলতে বোঝায় যে প্রতিবিম্বের দৈর্ঘ্য বস্তুর দৈর্ঘ্যের তুলনায় 2.5 গুণ বেশি। চিত্রসহ গলীয় দর্পণের মুখ্য প্রকাশের সংজ্ঞা দিতে বলেছে, তো এখানে সংজ্ঞাটা দিয়ে দেবে। উত্তল দর্পণ বা অবতল লেন্সের প্রধান অক্ষের ওপর যে নির্দিষ্ট বিন্দু থেকে নির্গত যথাক্রমে অপসারী বা অভিসারী রশ্মি লেন্স দ্বারা প্রতিসৃত হওয়ার পর যে লেন্সের প্রধান অক্ষের সমান্তরাল নির্গত হয়, সেই নির্দিষ্ট বিন্দুকে লেন্সের মুখ্য তোমার ফোকাস বলা হয়। তো এটা লেন্সের ক্ষেত্রে বলা হয়ে গেছে। যাই হোক, এটা হচ্ছে তোমাদের গলীয় দর্পণের ক্ষেত্রে বলতে হবে। তো গলীয় দর্পণের ক্ষেত্রে যদি বলো তাহলে সে অবতল দর্পণ বা উত্তল দর্পণ যাই বলো না কেন, প্রত্যেকটার ক্ষেত্রে আলোক রশ্মি যদি আসে, ঠিক আছে, উপক্ষীয় আলোক রশ্মি যদি আসে, সেই আলোক রশ্মি প্রতিফলিত হয়ে যে বিন্দুর মধ্য দিয়ে চলে যাবে বা যে সমান্তরাল আলোক রশ্মিগুলো আসার পর প্রতিফলিত হয়ে যে বিন্দু প্রধান অক্ষের যে বিন্দুর মধ্য দিয়ে যাবে, সেই বিন্দুটাকে আমরা বলবো মুখ্য ফোকাস। ঠিক আছে। তো এটা লেন্সের ক্ষেত্রে বলা হয়ে গেছে, তো এটা একটু টাইপিং মিরর বলতে পারো। এরপর আসছি উপক্ষীয় আর রশ্মি বলতে যে কি বোঝো? যে সমস্ত রশ্মি গলীয় প্রান্তীয় রশ্মি দর্পণের মেরুর খুব নিকটবর্তী অংশে আপতিত হয় এবং প্রধান অক্ষের সঙ্গে যে সমস্ত রশ্মির নতি খুব কম, তাদের আমরা উপক্ষীয় রশ্মি বলবো। যেমন এখানে দেখো রশ্মিগুলো প্রত্যেকটা যাচ্ছে, যেগুলোর তোমার হচ্ছে প্রধান অক্ষের খুব কাছাকাছি, সেগুলোকে আমরা কি বলবো? উপক্ষীয় রশ্মি। এরপরে আসছি চিত্রসহ গলীয় দর্পণের বক্রতা কেন্দ্র, বক্রতা ব্যাসার্ধের সংজ্ঞা দিতে বলেছে। তো প্রথমেই বক্রতা কেন্দ্র কি? গলীয় দর্পণের যে গোলকের অংশ তার কেন্দ্রকে বক্রতা কেন্দ্র বলা হয়। বক্রতা ব্যাসার্ধ কি? গলীয় দর্পণের যে গোলকের অংশ সেই গোলকের ব্যাসার্ধকেই বলা হয় গলীয় দর্পণের বক্রতা ব্যাসার্ধ। এখানে চিত্র সহকারে বলা হয়েছে। তো এখানে দেখো তোমার বক্রতা কেন্দ্র হচ্ছে সিটাকে আমরা বক্রতা কেন্দ্র বলবো এবং সি থেকে মেরু পর্যন্ত এই যে দূরত্ব প্রধান অক্ষের উপর, তাকে আমরা বলবো বক্রতা ব্যাসার্ধ। ক্লিয়ার?
এরপর আসছে দেখো চিত্রসহ দর্পণের উন্মেষের সংজ্ঞা দিতে বলেছে। গোলীয় দর্পণের প্রধান ছেদের প্রান্ত বিন্দু দুটির দূরত্বকে ওই দর্পণের উন্মেষ বলা হয়। উন্মেষ বলতে এই যে এম যে দূরত্ব, এই দূরত্বটাকে উন্মেষ বলা হয়। ক্লিয়ার? এরপর আসছি গোলীয় দর্পণের প্রধান অক্ষ এবং প্রকাশ দৈর্ঘ্য বলতে কি বোঝো। এটা একই রকমভাবে আবার বলা হয়েছে, তোমরা একটু দেখে নিও। ঠিক আছে, পিডিএফে তোমরা পেয়ে যাবে। এই সমস্ত পিডিএফগুলো কিন্তু তোমরা সমস্তটাই আমাদের যে পেড গ্রুপ রয়েছে সেই পেড গ্রুপে পেয়ে যাবে। তারপর 13 দাগে দেখো দন্ত চিকিৎসক যে দাঁতের ভেতরের দিক দেখার জন্য অবতল দর্পণ ব্যবহার করেন কেন? দন্ত চিকিৎসক দাঁতের পরীক্ষার সময় যে অবতল দর্পণ ব্যবহার করেন কারণ এই দর্পণ দাঁতের যে বড় এবং সোজা প্রতিবিম্ব গঠন করার ফলে যে চিকিৎসকের সুবিধা হয় দাঁতের ভেতরের দিকটা দেখার জন্য। অবতল দর্পণের ব্যবহারিক প্রয়োগ এটা তোমরা জানো, সার্চ লাইট, গাড়ির হেডলাইট ইত্যাদির ক্ষেত্রে ব্যবহার করা হয়। এরপর আসছি সমতল দর্পণে কর্তৃক যে সৃষ্ট প্রতিবিম্বের বৈশিষ্ট্যটা কি? সমতল দর্পণে সৃষ্ট প্রতিবিম্ব আকার আকৃতির সমান হয়, অর্থাৎ প্রতিবিম্বের দৈর্ঘ্য এবং যে তোমার প্রস্থ বস্তুর দৈর্ঘ্য প্রস্থের সঙ্গে মিলে যায়। আর সমতল দর্পণে তৈরি হওয়া প্রতিবিম্ব সবসময় অসৎ হয়, যা প্রতিফলিত রশ্মিগুলি বাস্তবে যেখানে মিলিত হয় না তবে মনে হয় যে দর্পণের পেছনের দিকে কোনো বিন্দুতে মিলিত হয়েছে। ঠিক আছে, তারপরে এখানে আরও অনেকগুলো আছে, পরপর দিয়ে দেবে। সমতল দর্পণের যে প্রতিবিম্ব সবসময় সোজা হবে এবং প্রতিবিম্ব বস্তুর বিপরীতে প্রতিফলিত হয় এবং ডান দিক বাম দিকে পরিণত হয় এবং বাম দিক ডান দিকে পরিণত হয়। প্রতিবিম্ব দর্পণের পেছনে বস্তুর সামনে দূরত্বে অবস্থান করে এবং একই দূরত্বে অবস্থান করবে। তারপর সমতল দর্পণের সৃষ্ট প্রতিবিম্ব যে বিবর্ধন সর্বদা কিন্তু এক হবে, কারণ প্রতিবিম্বের দূরত্ব এবং বস্তুর দূরত্ব সমান হয়। এরপর আসছে সৎ প্রতিবিম্ব কাকে বলে? কোনো বিন্দু উৎস থেকে আগত আলোকরশ্মিগুচ্ছ প্রতিফলন বা প্রতিসরণের পর যদি অন্য কোনো যে বিন্দুতে সরাসরি মিলিত হয় তবে ওই দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর সৎবিম্ব বলে। এটা ক্লাস 7 থেকে নেওয়া, 7 আর 8 থেকে নেওয়া। তো এইখানে এত প্রশ্ন রয়েছে যেগুলো 7, 8-এরও অনেক প্রশ্ন রয়েছে। ঠিক আছে, তো ঘাবড়ানোর কিছু নেই, সবই করে দিয়েছি। এরপর আসছি সমতল দর্পণ দ্বারা গঠিত প্রতিবিম্ব সৎ না অসৎ ব্যাখ্যা করো। সমতল দর্পণ দ্বারা গঠিত প্রতিবিম্ব অসৎ হয় কারণ কি? প্রতিফলিত রশ্মিগুলি বাস্তবে দর্পণের পেছনে মিলিত হয় না, বরং মনে হয় যে রশ্মিগুলি দর্পণের পেছনে থেকে আসছে। এই ধরনের প্রতিবিম্বকে পর্দায় ওপর ধরা সম্ভব হয় না, তাই এটাকে আমরা অসৎ বিম্ব বলবো। অনুরূপ প্রশ্ন যেটা রয়েছে, সমতল দর্পণে গঠিত প্রতিবিম্ব প্রতিফলন না প্রতিসরণের দ্বারা গঠিত হয়, ব্যাখ্যা করো। সমতল দর্পণে প্রতিবিম্ব প্রতিফলন দ্বারা গঠিত হয় কারণ দর্পণের মসৃণ পৃষ্ঠে আপতিত আলো প্রতিফলিত হয়ে ফিরে আসে এবং প্রতিবিম্ব গঠন করে। কোন শর্তে একটি রশ্মি উপক্ষীয় রশ্মি হবে? রশ্মি যখন উপক্ষীয় রশ্মি হবে তখন সেটি গোলীয় দর্পণের প্রধান অক্ষের সাথে খুব ছোট কোণ বা নতি কোণ উৎপন্ন করে এবং প্রধান অক্ষের খুব কাছাকাছি অবস্থান করে, তখনই তাকে বলবো আমরা যে ওই শর্ত পূরণ করলেই উপক্ষীয় রশ্মি বলবো। এরপর আছে গাড়ির হেডলাইট বা গাড়ির হেডলাইট থেকে আলো কিভাবে অনেক দূর পর্যন্ত পৌঁছায়, এটা আমরা কিছুক্ষণ আগে পড়লাম, এটা কিন্তু তোমরা করে নিতে পারবে। অধিবৃত্তীয় দর্পণ ব্যবহারের সুবিধা কি? অধিবৃত্তীয় দর্পণ ব্যবহারের সুবিধা হচ্ছে বিকেন্দ্রিক প্রতিফলনহীন, অর্থাৎ রশ্মি সঠিকভাবে ফোকাসে মিলিত হয়। দূরত্ব সমান্তরাল রশ্মির সঠিক ফোকাস, অর্থাৎ টেলিস্কোপে ব্যবহৃত হয় পরিষ্কার চিত্র। উচ্চ কার্যকারিতা, যে সোলার কুকার, টেলিস্কোপ, উপগ্রহ, ডিসে যে কার্যকর করা হয়। প্রতিফলনের বিকৃতি কম হয়, ফলে উন্নত চিত্র পাওয়া যায়। এরপর আসছি 21, সার্চ লাইটে দর্পণ অধিবৃত্তীয় অবতল হয় কেন গোলীয় অবতল হয় না? এর কারণটা কি? যে সার্চ লাইটে অধিবৃত্তের অবতল দর্পণ ব্যবহৃত হয় কারণ এটি গোলীয় অবতল দর্পণের মতো বিকেন্দ্রীয় যে প্রতিফলন ত্রুটি তৈরি করে না, কোনো রকমের ত্রুটি তৈরি করে না।
গোলীয় অবতল দর্পণের প্রধান অক্ষের যে থেকে দূরে যে রশ্মিগুলি ফোকাসে সঠিকভাবে মিলিত হয় না, ফলে আলো একটি অংশ ফোকাসের বাইরে চলে যায়, যা আলো ছড়িয়ে দেয় এবং ফোকাসকৃত আলো দুর্বল করে। অন্যদিকে অধিবৃত্তীয় অবতল দর্পণ সমান্তরাল রশ্মি সঠিকভাবে ফোকাস বিন্দুতে মিলিত হয়, ফলে আলো যে সরাসরি শক্তিশালীভাবে ফোকাস করা যায়। এটি সার্চলাইটের গুরুত্বপূর্ণ কারণ। সার্চলাইটের উদ্দেশ্য হলো আলো একটি নির্দিষ্ট দিকে তীব্র কেন্দ্রীভূত করা, যে অধিবৃত্তীয় দর্পণ দ্বারা সঠিকভাবে করা সম্ভব। এরপরে আমরা চলে আসব সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান 3 করে। ঠিক আছে, তো ফোকাস দৈর্ঘ্য এবং বক্রতা কেন্দ্রের মধ্যে বক্রতা ব্যাসার্ধের যে সম্পর্ক R=2F, এটা প্রতিষ্ঠান করতে বলেছে। এটা দেখবে তোমরা বই থেকেই পেয়ে যাবে, আর নতুন করে এটা বলবো না, এটা তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তারপরে 2-এর দাগে যেটা রয়েছে দেখো, অসীমে অবস্থিত যে কোনো বিস্তৃত বস্তুর অবতল দর্পণ কর্তৃক গঠিত প্রতিবিম্ব দর্পণের সামনে কোথায় গঠিত হবে? প্রতিবিম্বের বৈশিষ্ট্য। তো অসীমে অবস্থিত কোনো বিস্তৃত বস্তু অবতল দর্পণ কর্তৃক প্রতিবিম্ব দর্পণের সামনে ফোকাসে এবং বক্রতা কেন্দ্রের মধ্যবর্তী স্থানে গঠিত হয়। প্রতিবিম্বের বৈশিষ্ট্যটা কি? প্রতিবিম্ব সৎ হবে, অবশিষ্ট হবে, বস্তুর আকারে চেয়ে ছোট হবে। তো এই চিত্রটা অবশ্যই দেবে, এটা কিন্তু বস্তুর অবস্থান আর এটা হয়ে যাবে প্রতিবিম্বের অবস্থান। ক্লিয়ার? চিত্রগুলো কিন্তু এই ক্ষেত্রে আঁকতেই হবে, এটা কিন্তু অ্যাভয়েড করলে তোমাদের হবে না, কারণ এই চিত্রের মধ্যেই কিন্তু তোমাদের নাম্বার থাকবে। ক্লিয়ার? তারপরে মোটর গাড়ির হেডলাইটে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়, কেন ব্যবহার করা হয়, এটা আমরা কিছুক্ষণ আগে পড়ে এলাম, এটা আর পড়বো না। সৎ এবং অসৎ বিম্বের মধ্যে পার্থক্য, এটা তোমরা ক্লাস 7 থেকে পেয়ে যাবে। তারপরে অবতল দর্পণ দ্বারা সৎ অবশিষ্ট আকারে বড় প্রতিবিম্ব কিভাবে গঠিত হয়, চিত্রসহ অঙ্কন করতে বলেছে। তো চিত্রসহ অঙ্কনটা তোমরা করে দিয়েছি, এটা ছায়ার বই থেকে তোমরা পেয়ে যাবে, বা রায়ন মার্টিনের সহায়িকা বই থেকে তোমরা এটা পেয়ে যাবে। এটার পরে তোমাদের টাইম ওয়েস্ট করব না। এরপর আসছি অবতল দর্পণের যে কোনো বস্তুর প্রতিবিম্ব অসৎ এবং বিবর্ধিত হয় কোন শর্তে, এই ক্ষেত্রেও কিন্তু তোমাদের চিত্র অঙ্কন করে ব্যাখ্যাটা করতে হবে। ঠিক আছে, তো এই ছিল। তারপরে আমরা চলে যাব হাত দিয়ে স্পর্শ না করে দর্পণ সমতল, উত্তল, অবতল কিভাবে দেখবে। হাত দিয়ে স্পর্শ না করে দর্পণের প্রকৃতি বোঝার জন্য একটি বস্তু দর্পণের খুব কাছে নিয়ে যেতে হবে। প্রতিবিম্ব যদি সমশীর্ষ বস্তুর সমান আকার হয় তাহলে দর্পণটি হবে সমতল, আর সমশীর্ষ বস্তুর চেয়ে ছোট আকারের হয় সেই ক্ষেত্রে উত্তল, এবং সমশীর্ষ বস্তুর চেয়ে বড় আকারের হয় সেই ক্ষেত্রে অবতল হবে। ক্লিয়ার? তো এইভাবে আমরা বুঝতে পারি। এরপর আমরা গাণিতিক যে সমস্যাগুলো দেখে নেব, কয়েকটি উল্লেখযোগ্য গাণিতিক সমস্যা। প্রথমত হচ্ছে একটি অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ 30 সেন্টিমিটার, ফোকাস দৈর্ঘ্য কত হবে? তো এই ক্ষেত্রে আমরা R=2F এইভাবেই কিন্তু করতে পারি। F সমান আমরা বের করে দিতে পারি, আর এর মান 30 যদি দেওয়া থাকে 2 দিয়ে ভাগ করবে, সেখান থেকে উত্তর মিলে যাবে। এরপর আসছে সমতল দর্পণে কোনো আলোক রশ্মি আপাতন কোণ 30 ডিগ্রি হবে, প্রতিফলন কোণ কত হবে? তো এইখানে ক্ষেত্রে সমতল দর্পণের ক্ষেত্রে আপাতন কোণ এবং প্রতিফলন কোণ পরস্পর সমান হয়, তাই 30 ডিগ্রি হবে। এরপর আসছি দেখো, প্রতিফলক তলের ওপর একটি আলোক রশ্মি এমনভাবে আপতিত হলো যে প্রতিফলিত রশ্মি এবং আপতিত রশ্মি পরস্পর লম্ব হবে, আপতন কোণের মান কত হবে? তো এটা ভালো করে দেখো, যে যদি প্রতিফলিত রশ্মি এবং আপতিত রশ্মি পরস্পর লম্ব হয় তবে প্রতিফলনের সূত্র অনুযায়ী আপাতন কোণ এবং প্রতিফলন কোণ সমান হবে। তাহলে আপাতন কোণ যদি I হয়, প্রতিফলন কোণ যদি R হয়, তারা পরস্পর সমান হয়। এখন প্রশ্নে বলা হয়েছে যে প্রতিফলিত রশ্মি এবং আপতিত রশ্মি পরস্পর লম্ব, অর্থাৎ এদের মধ্যে কোণ 90 ডিগ্রি, আপাতন কোণ, প্রতিফলন কোণ দুটি প্রতিফলিত তলের সাথে সমান কোণ উৎপন্ন করে। অর্থাৎ আমাদের বলতে পারি যে I + R = 90 ডিগ্রি। যেহেতু I আর সমান যেহেতু হচ্ছে, তাহলে 2I সমান আমরা 90 ডিগ্রি, অর্থাৎ I সমান 45 ডিগ্রি হয়ে যাবে। এইভাবে কিন্তু আমরা নির্ণয় করতে পারি। ক্লিয়ার? এরপর 4-এর দাগে যে প্রশ্নটি এখানে রয়েছে দেখো, একটি বস্তুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, রৈখিক বিবর্ধন 1.5 হলে প্রতিবিম্বের দৈর্ঘ্য কত হবে? তো আমরা রৈখিক বিবর্ধন M সমান কি জানি? M সমান আমরা জানি প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই বস্তুর যে দৈর্ঘ্য। ঠিক আছে, বা V সমান M সমান V/U, বা যদি আমরা দৈর্ঘ্যের ক্ষেত্রে বলি H2/H1। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আমরা নির্ণয়টা করে নেব।
এরপরে যেটা রয়েছে দেখো, একটি প্রিজমের যে প্রধান ছেদ একটি সমবাহু ত্রিভুজ, যে এই প্রিজমের একটি প্রতিসারক তল যে 30 ডিগ্রি কোণ আনত, একটি রশ্মি যদি অন্য প্রতিসারক তল থেকে 45 ডিগ্রিতে নির্গত হয় তাহলে চ্যুতিকোণ কত হবে। এখানে I1 এর মানটা দেওয়া আছে 30 ডিগ্রি, I2 এর মানটা দেওয়া আছে 45 ডিগ্রি, এবং যেহেতু সমবাহু ত্রিভুজ বলেছে তাহলে এখানে প্রিজম কোণটা হয়ে যাবে 60 ডিগ্রি। তাহলে ডেল সমান আমরা কি জানি, I1 প্লাস I2 মাইনাস এ, এবং প্রত্যেকটার মান যদি আমরা বসিয়ে দিই 30 ডিগ্রি, 45 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, সেখান থেকে আমরা 15 ডিগ্রি পেয়ে যাব। তাহলে আমাদের এখানে উত্তর হবে 15 ডিগ্রি। ক্লিয়ার? এরপরে যেটা রয়েছে দেখো, একটি বস্তুর যে দৈর্ঘ্য হচ্ছে 5 সেন্টিমিটার, একটি উত্তর লেন্সের সামনে 2 সেন্টিমিটার দূরে রেখে 10 সেন্টিমিটার দৈর্ঘ্যের প্রতিবিম্ব পাওয়া গেল, রৈখিক বিবর্ধন প্রতিবিম্ব কত হবে। এই ক্ষেত্রে আমরা এম সমান কি বলতে পারি, যে প্রতিবিম্বের দৈর্ঘ্য H2/H1 বস্তুর দৈর্ঘ্য, ঠিক আছে, বা আমরা বলতে পারি যে V/U প্রতিবিম্বের লেন্স থেকে প্রতিবিম্বের দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব, আর ডিভাইডেড বাই দর্পণ থেকে বস্তুর দূরত্ব। তো রৈখিক বিবর্ধন এখানে 4/2 হয়ে যাবে, সেখান থেকে 2 পেয়ে যাচ্ছে, এবং প্রতিবিম্বের দূরত্ব হয়ে যাবে 2 × 2। ঠিক আছে, এইভাবে কিন্তু আমরা নির্ণয় করতে পারি। তো প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের সুবিধার্থে পেড গ্রুপটা করা হয়েছে। পেড গ্রুপে আমরা যে ম্যাথ এবং যে ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্সের 3টা বিষয়টাকে আমরা কভার করব। তো যেটা তোমাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হবে, তোমাদের আগে থেকে বলে রাখলাম। যদি প্রয়োজন মনে হয় অবশ্যই তোমরা এই পেড গ্রুপে জয়েন হবে, কারণ এত অল্প সময়ের মধ্যে তোমাদের টেস্ট পেপার দুটোকে কমপ্লিট করে দেওয়ার দায়িত্ব আমরা নিয়েছি। সেটা কমপ্লিট করব, এবং সেটা তোমাদের পরীক্ষার অনেক আগেই করব। আপনাদের টার্গেট এবারে 10 থেকে 15 দিনের মধ্যে যাতে কমপ্লিটলি করে দিতে পারি। ওকে, তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।